Assalamu alaikum. Hello everyone. Hello Next Gen family. Welcome to another class. কম্প্লিটিং সেন্টেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো দ্রুত সবাই জয়েন হয়ে আমাকে একটু কমেন্ট বক্সে সবার নাম এবং আমি আজকে জানতে চাচ্ছি তোমাদের কলেজের নামগুলোকে। সো প্রতিদিনই দেখি অনেকে ক্লাস করে নিয়মিত, কিন্তু আমি আসলে খুব বেশি একটা তোমাদের ব্যাপারে জানি না। সো আমি জানতে চাই একটু তোমাদের কলেজের নামটা আমাকে লিখে দিতে হবে। আর প্রতিদিনের মতো ইউ নো দ্য ডিল, ক্লাসটা একটু নিজের টাইমলাইনে শেয়ার করে কমেন্ট বক্সে নিজের ফ্রেন্ডদের একটু মেনশন করে দিতে হবে। দ্রুত আমরা ক্লাসটা শুরু করব। সুরাইয়া জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম। সামিউল বাশার, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? দেখেন, আজকে আমরা আলোচনা করব এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যদিও এই টপিকটাতে আমাদের পূর্ণমান অর্থাৎ টোটাল যে নাম্বারটা থাকে এর আগে কিন্তু ছিল 10 মার্কস। আচ্ছা, সো 2020 থেকে শুরু করে 2024 পর্যন্ত 2025 পর্যন্ত এই শর্ট সিলেবাসের মধ্যে কিন্তু আমরা দেখেছি আমাদের যেই পূর্ণমান, এই পূর্ণমান কিন্তু অনেক সময় হেরফের হয়েছে। সো 2025-এ সর্বশেষ যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষাটাতে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে মার্ক ছিল 10 মার্কস। সো এখানে 10টা ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকতো, এখান থেকে আমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 করে পেতাম। এখন আমাদের 2026 এইচএসসি-তে এই টপিকের মার্ক হয়ে গেছে 5, মানে এখানে 5টা প্রশ্ন দেওয়া হবে। অনেকের মনে হতে পারে, মনে হয় তাহলে এটা গুরুত্ব কমে গেছে। মোটেও না, এটা গুরুত্ব কমেনি। এবং এই টপিক নিয়ে কিন্তু অনেক জলঘোলা হয়, অনেকে এটাকে আবার স্কিপ করে যে আমি তো সেন্টেন্স মেক করতে পারি না। অনেকে ভাবে যে রাইট ফর্ম অফ ভার্ব বা উইথ ক্লু উইদাউট ক্লু যেগুলো গ্যাপ ফিলিংস থাকে সেগুলোতে আসলে নিজের কিছু করা লাগে না, একটু গ্রামার সেন্স থাকলে এটা আমরা দিয়ে দিতে পারি। কিন্তু এখানে তো সেন্টেন্স আমাদের তৈরি করতে হয়, তো অনেকে আবার আগে থেকে স্কিপ করে। কিন্তু আসলে আমি বলবো এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিকস আমাদের গ্রামারে। ঠিক আছে, যদি একটু আমরা ট্রিক করে রাইট ফর্ম অফ ভার্বের সাথে সাথে এটাকে শিখে ফেলতে পারি তাহলে মন্দ কি। সো আজকে আমরা সেটাই চেষ্টা করব, কমপ্লিটিং সেন্টেন্সকে কিভাবে পানির মতো সহজ করে ফেলা যায়। আচ্ছা, অনেকেই যুক্ত হয়েছে ইতিমধ্যে। সুরাইয়া দেখছি তার পুরা ফ্রেন্ড লিস্টে এখানে মেনশন করছে, থ্যাংক ইউ। ওকে ফাইন, আমরা শুরু করি। অনেকে যুক্ত হয়েছে। প্রথমেই একটু যদি 2019 সালের ঢাকা বোর্ডের প্রশ্নটা একটু দেখি। সো আমাদের প্রশ্নের চেহারা থাকবে এরকম, এ বি সি ডি এরকম ভাবে আমাদের প্রশ্ন দেয়া থাকবে। প্রত্যেকটা প্রশ্নতে লক্ষণীয় কি একটা থাকে ইনকমপ্লিট অংশ, যেমন ওয়ার্ক ফার্স্ট লেস্ট, তারপরে একটা শূন্যস্থান দেওয়া আছে। সো এই শূন্যস্থানে আমাদের কি করতে হবে, আমাদের গ্রামার সেন্সটাকে কাজে লাগাতে হবে এবং আমাদের অর্থের সামঞ্জস্যতা পূর্ণ করে এখানে পূর্ণ করতে হবে। সো 1টা 2টা 3টা এভাবে 10টা ছিল 2019 সাল পর্যন্ত, কিন্তু আমরা দেখব এখন আগামী বছর থেকে কিন্তু এটা হয়ে যাচ্ছে 5টা করে। ঠিক আছে, তো 5টা করে হোক বা 10টা করে হোক, ইট ডাজন্ট ম্যাটার। আমরা যদি একটু বই খুলি, গ্রামার বইয়ে আমরা দেখতে পাবো কমপ্লিট সেন্টেন্সের কিন্তু অনেক নিয়ম দেওয়া থাকে। সো প্রায় 30টা 40টা পর্যন্ত নিয়ম। ওইটাতে আমরা আরো বেশি কনফিউজড হয়ে যাই। আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে আপনাদের খাটনিটা একটু কমিয়ে দিয়েছে। আমি নিজে বসে বসে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করে আমি এখানে জাস্ট এটাকে কম্প্রেসড আকারে নিয়ে চলে এসেছি যে এইগুলা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।
তাহলে আমরা যদি একটু এই জায়গাটা দেখাই, কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমরা কিন্তু একটা আলাদা ডেডিকেটেড ক্লাস ইতিমধ্যে নিয়েছি, সো আমাদের এখানে খুব একটা সমস্যা হবে না। কন্ডিশনাল সেন্টেন্স, রিলেটিভ প্রোনাউন, এটা আমরা কিন্তু এর আগে কম বেশি আলোচনা করেছি। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, যদি একটু মনে করিয়ে দিই, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, লেস্ট, এগুলা কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসেই জাস্ট রিসেন্ট যে লাস্ট ক্লাসটা ছিল সেখানে আলোচনা করেছিলাম। সো টু দিয়ে একটা ক্যাটাগরি, তার মধ্যে টু, ইন অর্ডার টু, উইথ আ ভিউ টু, টু ডট ডট টু, যত টু আছে সব একটা ক্যাটাগরিতে থাকবে, যত দ্যাট আছে সব একটা ক্যাটাগরিতে থাকবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে কোনো একটা টু এর যদি আমরা বেসিক নিয়মটা শিখে ফেলি তাহলে কিন্তু আমাদের আর বাকিগুলোর জন্য অত বেশি নিয়ম মুখস্থ করা লাগবে না, অত প্যারা নেওয়া লাগবে না। দ্যাটের ক্ষেত্রেও সেম জিনিস। তাহলে ভার্ব প্লাস আইএনজি কখন কোথায় হবে সেটাও আমরা আলাদা একটা ফরম্যাটে শিখবো। এছাড়া অ্যাজ ইফ, অ্যাজ দো, উড দ্যাট, প্রোভার্বস অ্যান্ড আদার্স। তো আমি পড়ানোর সময় এটাও ঠিক করে দিব যে কোনটা সব থেকে বেশি প্রায়োরিটি, ঠিক আছে, যেখান থেকে বেশি আমাদের প্রশ্ন আসে। সো আশা করছি আজকের ক্লাসটা অনেক বেশি ফ্রুটফুল হবে, শুধুমাত্র আজকের ক্লাসে একটু ইন্টারাকশনটা আরো একটু বাড়াতে হবে। তো আমি আজকে চাই যেখানে যে প্রশ্নটা থাকবে, আমি এবং আজকের ক্লাসটা ডিজাইনও করা হয়েছে এভাবে, আমার প্রত্যেকটার উদাহরণে নিজে তৈরি করা কোনো উদাহরণ না, আমরা যতটা সম্ভব বিগত বছরের বোর্ড প্রশ্নের প্রশ্নগুলোকে এখানে ইনক্লুড করা হয়েছে যাতে আমরা বুঝতে পারি যে না বোর্ডে এইগুলাই আসে, ঠিক আছে। সো যখন একটা আমি দেখবো প্রশ্ন, আমি কমেন্ট এখানে দেখি বা না দেখি, অনেক সময় হচ্ছে স্কিপ হয়ে যায়, তবে নিজে একটু দিয়ে রাখতে হবে যাতে আমি পরবর্তীতেও ক্লাস শেষে যখন কমেন্টগুলো চেক করব তখন যাতে বুঝতে পারি যে না আপনি কমেন্টের উত্তরটা দিয়েছিলেন অথবা ইনকমপ্লিট সেন্টেন্সে কমপ্লিট করেছিলেন। ঠিক আছে, আমাদের আজকের ইন্ট্রোডাক্টরি অংশ এখানে শেষ, আমরা তাহলে ক্লাসে চলে আসি। প্রথমে আমরা যেটা আলোচনা করব, তাহলে কমপ্লিটিং সেন্টেন্স কি বলে সেটা আমরা সবাই জানি, তাই না? একটা অসম্পূর্ণ অংশ দেওয়া থাকবে একটা বাক্যে, আমাদের এটা সম্পূর্ণ করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো যদিও শুনে মনে হচ্ছে অ্যাজ সিম্পল, আসলে অ্যাজ সিম্পল তো না। এর কারণ হচ্ছে আমরা সবসময় ইংরেজিটাকে যে ভয়টা পেয়ে আসছে, ইংরেজি ভীতির জন্য আমরা ওইখানে আগাই না, ঠিক আছে। আমি প্রথম কথা বলি, আমরা সবাই এখানে বাঙালি, ঠিক আছে, আমাদের মাতৃভাষা বাঙালি, তা আমাদের চিন্তার ভাষা কিন্তু বাংলা। ওই জন্য আগে এই জিনিসটা অ্যাকনলেজ করতে হবে যে ঠিক আছে আমি বাংলাতেই চিন্তা করব। তা আমি যখন একটা সেন্টেন্স পাবো, যেমন হি ওয়ান্টেড মি টু, এই সেন্টেন্সটাকে আমি ইংরেজিতে চিন্তা করতে গেলে আমি ভুল করব, তখনই আমি পারপ্লেক্সড হয়ে যাব, কনফিউজড হয়ে যাব। আমাকে কি করতে হবে, বাংলাতে এই বাক্যটার অর্থ করার চেষ্টা করতে হবে, তারপর বাংলাতে ওইটাকে আমরা সম্পূর্ণ করার চেষ্টা করতে হবে। এর মাধ্যমে আমরা সব থেকে ভালো বেস্ট আউটপুটটা পাবো। সো যেমন আমরা বলছি আই ওয়াজ টু ইয়াং টু, শি স্টাডিজ হার্ড, সো দ্যাট এই প্রত্যেকটা জিনিসের যদি আমি বাংলা না বুঝি আমি কিন্তু এটাকে কমপ্লিট করতে পারবো না, যতই গ্রামার সেন্স থাক। তাহলে প্রথমে কমপ্লিটিং সেন্টেন্স কাকে বলে? একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় এর মিনিং এবং কনটেক্সট, এই দুইটা জিনিস ঠিক রেখে, এটা আমাদের মাথায় রাখতে হবে। মিনিংটা এবং কনটেক্সট, মিনিং কনটেক্সট অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, গ্রামার। প্রত্যেকটা টপিকের আমাদের কিন্তু দুইটা অ্যাসপেক্টের জিনিস চিন্তা করতে হয়, ওটার গ্রামাটিক্যালি কারেক্ট কিনা, ওটার কনটেক্সট অনুযায়ী ওইটা অর্থবহ হচ্ছে কিনা, অর্থের সামঞ্জস্যতা থাকছে কিনা। তাহলে প্রথমত আমরা কি কি দ্বারা সেন্টেন্স গুলো কমপ্লিট করতে পারবো সেটা একটু দেখি। একটা হচ্ছে ওয়ার্ড দ্বারা, মানে একটা সিঙ্গেল শব্দ। ফ্রেজ দ্বারা, এর আগে আমরা ফ্রেজ ক্লজ নিয়ে আলোচনা করেছিলাম যে ফ্রেজ আর ক্লজ দুইটাই হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, মানে একাধিক শব্দ, ক্লজের মধ্যে সাবজেক্ট আর ফিনাইট ভার্ব থাকবে আর ফ্রেজের মধ্যে থাকবে না। যেমন এখানে হি ওয়ান্টেড মি টু স্টে, সে চেয়েছিল আমি যাতে স্টে করি, আমি যাতে থাকি। তাহলে এখানে আমি কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়েই সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলতে পারলাম। এখানে ফ্রেজ দ্বারা আই ওয়াজ টু ইয়াং টু সে নো, ঠিক আছে। এটা একটা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের সময় একটা হচ্ছে দ্য লাঞ্চন নামে একটা গল্প ছিল, তো সেইখান থেকে এসেছে। আর ক্লজ, ক্লজ দ্বারা সে স্টাডিজ হার্ড, সো দ্যাট সে কঠোর পরিশ্রম করে, কঠোর ভাবে পড়াশোনা করে, সো দ্যাট যাতে she can cut good figure in exam, যাতে পরীক্ষায় সে ভালো মার্ক পায়। তার এখানে আমরা দেখছি সাবজেক্টও আছে, ফিনাইট ভার্বও আছে, তার মানে আমার ক্লজ নিয়ে আসতে হচ্ছে। তো আমাদের এইটাও আমি যখন আলোচনা করব আলাদা আলাদা নিয়ম নিয়ে, তখন আমরা বলে দিব যে কোথায় আমাদের কি ব্যবহার করতে হয়, কোথায় আমাদের শুধু একটা ওয়ার্ড দিলেই হচ্ছে, কোথায় ফ্রেজ, কোথায় ক্লজ আসবে। সো বেসিক কনসেপ্ট কি আমরা ক্লিয়ার হয়েছি? একটু দেখি কমেন্টে। রোহান জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম।
নুসরাত জাহান, অনিমা, ঠিক আছে, এই তো অনেকে ক্লিয়ার। ফাইন, আমরা তাহলে শুরু করি আর কথা না বাড়িয়ে। তাহলে আমি প্রথমেই যেটা বলে দিব যে এই জায়গাতে আমাদের যতগুলা নিয়ম আছে, আপনার কাইন্ডলি বইয়ে যখন আমরা পড়বো এই নিয়মগুলোকে দরকার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এইটা হচ্ছে আপনার জন্য হাই প্রায়োরিটি, ঠিক আছে? হাই প্রায়োরিটি কোনটা কোনটা সেটাও আমি এখানে স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি ফর ইউর কনভিনিয়েন্স। সো কন্ডিশনাল সেন্টেন্স এটা মাস্ট থাকাই লাগবে। যদি 10টা প্রশ্ন ছিল এর আগে বিগত বছরগুলোতে, সেখানে যেমন এখান থেকে প্রশ্ন আসতো, এমন 5টা থাকলেও কন্ডিশনাল থেকে প্রশ্ন থাকবেই, ঠিক আছে? এটা আমি বলছি না, বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। রিলেটিভ প্রোনাউন এটা ওর থেকে একটু কম গুরুত্বপূর্ণ, তবে হ্যাঁ এখান থেকেও প্রশ্ন আসে। সো এটা প্রায়োরিটি বেশি। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমলেস, এগুলো থেকে প্রশ্ন থাকেই। এই দুইটাই আমি বলবো আমরা যদি ভালো মতো শিখে রাখি আমাদের কিন্তু ঝামেলা পোহাতে হবে না। আর এখানে আমরা টুইস্টার করে দিচ্ছি প্রবাদ বাক্য। এটার ক্ষেত্রে একটা কথা হচ্ছে, এর আগে বিগত 4-5 বছর যখন 10টা করে প্রশ্ন আসছিল তখন প্রবাদ বাক্য থেকে আমি বলতাম যে একটা থাকবেই প্রবাদ বাক্য, কিন্তু এখন 5টা যখন প্রশ্ন আসবে প্রবাদ বাক্য থাকতেও পারে নাও পারে, মানে এটা তো এতটা ইম্পর্টেন্ট না। তবে আমরা যদি এই বছরের প্রশ্নগুলো দেখি 2025 সালের, সেক্ষেত্রে কিন্তু আমরা ইন কেস, তারপর লেট অ্যালোন এগুলোর ব্যবহারও কিন্তু দেখেছি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কোন কোন নিয়মগুলোকে আমরা প্রায়োরিটি দিব সেটার একটা লিস্ট, ঠিক আছে? এখন আমরা শেখার সময়ও কিন্তু এটাকে ফলো করব। তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্স এটা দিয়ে শুরু করছি। সো কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু ইতিমধ্যে আমাদের একটা পুরো ডেডিকেটেড ক্লাসই হয়ে গেছে। যারা আমরা ওই ক্লাসটা দেখিনি আমি বলবো আমাদের পেজে আছে, একটু এই ক্লাসটা শেষ করার পরে ওইটা দেখে আসলে এইটা নিয়ে আমাদের আরো অতটা বেশি প্যারা থাকবে না, ঠিক আছে? আমরা শুরু করি তাহলে। সো কন্ডিশনাল সেন্টেন্স আমরা সবাই জানি, কন্ডিশনাল সেন্টেন্স মানে যেটা হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য, তাই না? এখানে আমরা কয়েকটা ওয়ার্ড দিয়ে শিখি এটা। যেমন সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, ইফ, আনলেস, আনলেস দিয়ে নেগেটিভ শর্ত বোঝায়, ইফ দিয়ে পজিটিভ শর্ত বোঝায়, এরকম প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, তারপরে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 যেটা থার্ড কন্ডিশনাল। সো কন্ডিশনালের এতে আমরা বিস্তারিত আলোচনা করেছি, তারপরেও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রত্যেকটা প্রশ্নের শেষে কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি এটা কোন বছরে কোন বোর্ডে এই প্রশ্নটা এসেছে, যাতে আমরা সবাই বুঝতে পারি যে এটা একটা বোর্ড প্রশ্ন। মীরা সিংস ভেরি ওয়েল, এইটাকে বলে কি? এটা তো আমরা না দিতেও পারতাম, আমাদের তো এটা সেন্টেন্স, একটা আলাদা সেন্টেন্স, তাই না? এই সেন্টেন্সটা তো কমপ্লিট করতে হচ্ছে না, আমাদের কমপ্লিট করতে হবে এইটা। কিন্তু এইটাকে বলে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। সো কনটেক্সট, আমাদের এই ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সটা না থাকলে আমরা আসলে বুঝবো না যে ওই সেন্টেন্সে আমরা কোন অর্থটা দিব। সো ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সটা কিন্তু আমাদের জন্য খুবই এসেনশিয়াল, জাস্ট টু গেট ইট রাইট। ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সটা আমরা অবশ্যই ভালো মতো গুরুত্ব দিয়ে দেখবো। মীরা সিংস ভেরি ওয়েল, মীরা খুব ভালো গান গায়। ইফ শি গেটস অপরচুনিটি, যদি সে সুযোগ পায়, তাহলে আমরা শিখেছিলাম এই যে ইফ যুক্ত যে ক্লজটা, মানে শর্তযুক্ত যে ক্লজটা, সেখানে যদি কি থাকে, আচ্ছা এটা যদিও ভার্ব 1 না, এটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রেজেন্ট ফর্ম। অনেকে বলতে পারেন যে স্যার ভার্ব 1 কেন না? কারণ ভার্ব 1 আমরা জানি বেস ফর্ম, সো যদি গেট থাকতো সেটাকে বলবো আমরা ভার্ব 1। তাহলে যদি সে সুযোগ পায়, এখন আমি যে বলেছি আমাদের প্রথমে চিন্তা করতে হবে কি, আমাদের চিন্তার ভাষা হচ্ছে বাংলা। বাংলা চিন্তা করেন তো, মেয়েরা খুব ভালো গান গায়, যদি সে সুযোগ পায় তাহলে কি হবে? আপনার কিন্তু বাংলাতেই চলে আসছে অনেকগুলো কথা, এক একজনের এক একটা হতে পারে। সো এটা এমন একটা টপিক না যেখানে একটা নির্দিষ্ট উত্তর দেওয়া থাকে, নির্দিষ্ট উত্তরটাই আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে? ইটস নট লাইক দ্যাট। আমাদের কি করতে হবে তাহলে? আমাদেরকে নিজে একটা অর্থবোধ, তাহলে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স দেওয়া আছে, হচ্ছে ইফ শি গেটস অপরচুনিটি, she will become famous। দেখেন তো, ডাজ ইট মেক এনি সেন্স? যদি সে সুযোগ পায় তাহলে সে ফেমাস হয়ে যাবে। আমাদের প্রথমেই ওই যে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে বলেছিলাম যে যদি আমরা এইটা প্রেজেন্টে বলি যে যদি সে সুযোগ পায় সে ফেমাস হয়ে যেত, ফেমাস হয়ে যাবে, এমনিতে বলতে গেলে চলে আসে যে ফেমাস হয়ে যাবে, তার মানে কি ফিউচার। আর ফিউচার মানে আমরা জানি কি, শ্যাল, উইল, এগুলোর সাথে ভার্বের বেস ফর্ম যুক্ত করতে হয়। তাহলে যদি সে সুযোগ পায় শি উইল বিকাম ফেমাস। আমার এটাই দিতে হবে এরকম কোনো কথা আছে? মোটেও না।
ঠিক আছে, আপনি বলতে পারেন যে ইফ শি গেটস অপরচুনিটি শি ক্যান ইমপ্রেস দ্য অডিয়েন্স, এটাও হয়। সো আমাদেরকে আগে দেখতে হবে এর সাথে এটা অর্থে সামঞ্জস্যপূর্ণ থাকছে কিনা, আর গ্রামারটা আমরা যেটা শিখেছি যে ফার্স্ট কন্ডিশনাল নিয়মটা যেটা, এইটা হলো কিনা। তো এটা হলো প্রথম। দ্বিতীয়টা যদি এবার দেখি, ইউ আর গেটিং ফ্যাট, তুমি মোটা হয়ে যাচ্ছ। ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, তুমি যদি ওজন কমাতে চাও। আচ্ছা এটা দেখে তো আপনারা একটু বলেন এটা, ইফ ইউ আর গেটিং ফ্যাট, ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, তাহলে কি করতে হবে? রিয়া রানী দাস ক্লাসে যুক্ত হয়েছে। হ্যালো রিয়া। সাকিব ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি সবার অ্যান্সার গুলো চাচ্ছি আজকে। এই তো বেশ, আজকে ক্লাসে উপস্থিতি বেশ ভালো। আমার আসলে এই নাম্বারগুলো দেখতে খুব ভালো লাগে। তবে চাচ্ছি সবার পার্টিসিপেশন, সবাইকে একটু দ্রুত পার্টিসিপেট করতে হবে। যতই ভুল করে না কেন, আমরা ভুলের মধ্যে দিয়ে শিখবো, ঠিক আছে? ভুল করতে কখনো ভয় পাওয়া যাবে না। আপনি ভুল করতে ভয় পাবেন, আপনার শেখার যাত্রা ওইখানে থেমে যাবে। সো ইউ নিড টু লার্ন হাউ টু মেক মিস্টেকস। তারপরে কি করতে হবে? ওই মিস্টেক থেকে কিভাবে শিক্ষা নিতে হবে। আচ্ছা, এখনো কারো উত্তর কিন্তু আমি পাইনি। ইউ হ্যাভ টু এক্সারসাইজ রেগুলারলি, সুরাইয়া বলেছেন। এই তো বেশ ভালো হয়েছে, আরো দু একজনের দেখি। তাহলে এটাও কিন্তু আমাদের একটা ফার্স্ট কন্ডিশন, তাই না? যেহেতু এই জায়গাতে কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা এই জায়গাতে কি করতে পারি? আমরা এখানে হচ্ছে জেনারেল সেন্সে প্রেজেন্ট ইনডিফিনিটও রাখতে পারি, আবার আমরা এখানে ফিউচার ইনডিফিনিটও দিতে পারি। তাহলে সুরাটটা যদি আমরা এখানে বলি, ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, ইউ হ্যাভ টু, আচ্ছা ওইটা না দিয়ে আমরা যদি এক্সারসাইজ না বলি, আমরা যদি বলি ইউ হ্যাভ টু মেইনটেইন আ গুড ডায়েট, তাই তো হচ্ছে কিনা? অবশ্যই হচ্ছে। আর বাকিদের কি অবস্থা? পরেরটা দেখি আমরা। আচ্ছা এই যে তিনটা ডট দেয়া আছে, এর মানে হচ্ছে এর আগের অংশটা আমি এখানে তুলিনি, ঠিক আছে? ইফ হি হ্যাড আ ক্যামেরা, প্রথমত এটা আগে বুঝতে হবে। আচ্ছা নুসরাত জাহান আগেরটা বলেছেন ইউ উইল হ্যাভ টু ডু এক্সারসাইজ। আচ্ছা এটা হয়, কোনো সমস্যা নেই। ain't cheat, আচ্ছা আপনার নাম কি ain't cheat? ফাইন। ইউ উইল নিড টু ডু এক্সারসাইজ রেগুলারলি, ওকে ফাইন। সাকিব ইসলাম বলছেন ইউ হ্যাড নিড টু জিম। আচ্ছা সাকিব এখানে ঝামেলা করে ফেলেছেন। ইউ হ্যাড নিড, ডাজ ইট মেক সেন্স? তাহলে আপনি বলতে পারেন কি, ইউ হ্যাভ টু গো টু দ্য জিম। আর এখানে আমাদের একটা এক্সপ্রেশন আছে, ইউ নিড টু হিট দ্য জিম। এই হিট মানে কিন্তু আঘাত করা না, হিট দ্য জিম মানে হচ্ছে জিমে যাওয়া, ঠিক আছে? তাহলে ইউ নিড টু হিট দ্য জিম। অনেকে বলতে পারেন যে স্যার এখানে তোমার উইলটা আনছি না। হ্যাঁ, ফার্স্ট কন্ডিশনালে যদি জেনারেল স্টেটমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যান, হ্যাভ টু, এই মডেল ভার্ব গুলোও দিতে পারি। ওকে ঠিক আছে, তাহলে আমরা এটা যদি দেখি, ইফ হি হ্যাড আ ক্যামেরা, সো এইটা ভার্ব টু তে দেওয়া আছে, তার মানে সেকেন্ড কন্ডিশনাল। আমরা শিখেছিলাম সেকেন্ড কন্ডিশনালে কি হয়? সেকেন্ড কন্ডিশনালে সাবজেক্ট উইলের পরিবর্তে আমরা এখানে উড কুড মাইট, তারপরে ভার্ব অন দিতে হয়। তাহলে বলেন ইফ হি হ্যাড আ ক্যামেরা, তার যদি একটা ক্যামেরা থাকতো। বাংলায় এখন আমরা চিন্তা করি তো, তার একটা ক্যামেরা থাকলে সে কি করতো? তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট কে? হি। তাহলে হি, তার যদি একটা ক্যামেরা থাকতো, কি করতো সে? দ্রুত আমরা সবাই চেষ্টা করি। আচ্ছা ইউ উড টেক আ পিকচার। আচ্ছা রোহান, এখানে একটা সমস্যা হচ্ছে, আমাদের এই জায়গাতে সাবজেক্ট দেওয়া আছে হি, যদি তার একটা ক্যামেরা থাকতো, ইউ উড টেক আ পিকচার, তুমি একটা ছবি তুলতে। যদিও টেকনিক্যালি আমি বলতেই পারি, লজিকও দেখাতে পারি যে হ্যাঁ ওর যদি একটা ক্যামেরা থাকতো তাহলে তুমি একটা ছবি তুলতে, কিন্তু কথা হচ্ছে আমাদের এর আগে একটা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স ছিল, তো ওইটা থাকলে এই যে দেখছেন অস্পষ্ট ইয়েগুলো তৈরি হয় কিভাবে, ওইটা থাকলে কিন্তু এটা তৈরি হতো না। তাহলে আমরা সেফ সাইডে থাকার জন্য হিটাকেই রাখি সাবজেক্ট হিসেবে। তাহলে আমরা বলতে পারি এখন কি,
হি উড টেক আ পিকচার। একটা পিকচার কেন নেবেন? একটাতেই খুশি? একটা পিকচারে তো আপনারা খুশি হন না, তাই না? আপনারা কোনো একটা জায়গাতে যান, কোনো একটা জায়গাতে যে 500টা ছবি তুলবে, বিশেষ করে কারা তুলে সেটা আমরা না বলি, ঠিক আছে? এখানে মেয়ে ছেলেদের মধ্যে মানে মধ্যে ভেদাভেদ না করি, তবে কারা তুলে সেটা আমরা খুব ভালো মতোই জানি। 500টা ছবি তুলে বেছে 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 একটা ছবি সিলেক্ট করবে, তারপর আবার স্টোরিতে দিয়ে বলবে যে এতগুলা ছবি তুললাম বাট নো ফটো টু আপলোড। এটা হচ্ছে জীবনের একটা দুর্বিষহ ঘটনা। ওকে ফাইন। সো আমরা বললাম ইফ হি হ্যাড আ ক্যামেরা হি উড, আচ্ছা ক্লিক, আমরা ফটো তোলার অর্থে ব্যবহার তো করতে ক্লিক অথবা টেক, টেক মোর ফটোস, আরো ছবি তুলতো, মানে ওর ক্যামেরা না থেকেও যত ছবি তোলে, মোর ফটোস। এটা কুমিল্লা বোর্ড 2024-এর প্রশ্ন। ওকে, আশা করছি আমরা এই জায়গাতে সেকেন্ড কন্ডিশন পর্যন্ত বুঝতে পেরেছি। হি কুড বি রিচ ইফ, তাহলে এখানে কিন্তু শুধুমাত্র ইফের অংশটাই প্রথমে দেয়া থাকবে, পরে আমাদের রেজাল্টের অংশ দিতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন এই প্রশ্নটা ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড 2018, আমরা জানি যে 18 সালে কিন্তু সবার একই প্রশ্নপত্রের পরীক্ষা হয়েছিল, জাস্ট দুইটা সেট হয়েছিল। সো ওইখানে এরকম ছিল, ইফ হি কুড বি রিচ, সে ধনী হতে পারতো, ইফ, তাহলে এখানে আমাদের কিন্তু কন্ডিশনাল যেই ক্লজটা আছে সেটা দিতে হবে। তাহলে এইটা কিসের ফরম্যাট? সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব ওয়ান, সেকেন্ড কন্ডিশনালের রেজাল্টের অংশ। তাহলে আমাদের কন্ডিশনটা কি দিতে হবে? সাবজেক্ট প্লাস ভার্ব টু। তাহলে একটু দেখি তো, আমরা বলি। শাহরিয়া হাসান, হাই ভাইয়া, হ্যালো, কি অবস্থা? আচ্ছা আমরা সবাই ট্রাই করি এটা। হি কুড বি রিচ ইফ, সে ধনী হতে পারতো যদি, যদি সে কি করতো বলেন? ইফ হি, আচ্ছা কারো উত্তর এখনো পাইনি, উত্তর দিতে হবে দ্রুত। আচ্ছা আমরা বলতে পারি, ধরেন আমি এক ইনকাম করছি যে টাকাটা, সেটা যদি আমি খরচ করে ফেলি তাহলে তো ধনী হওয়া সম্ভব না, তাই না? নামে ধনী হওয়া সম্ভব যদি আমার নাম ওই যে মহেন্দ্র সিং ধোনির মতো ধনী রাখা যায়, কিন্তু আমরা যা টাকা ইনকাম করছি সেটাকে আপনার ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করলে সেখান থেকে আপনার টাকাটা বাড়বে। তাহলে আপনি এখন বলতে পারেন সে ধনী হতে পারতো ইফ হি ইনভেস্টেড হিজ মানি ওয়াইজলি। সাকিব ইসলাম বলছেন হি কুড বি রিচ ইফ হি হার্ড ওয়ার্ক। আচ্ছা সাকিব, এই জায়গাতে সমস্যাটা কোথায় দেখেন, আপনি হি দিয়েছেন সাবজেক্ট, এখন সাবজেক্টের পর আপনাকে একটা ফিনাইট ভার্ব দিতে হবে, তাই না? আপনি কিন্তু এখানে হার্ড দিয়েছেন, যেটা কিন্তু ভার্ব না। তাহলে আপনাকে কি করতে হতো? এখানে ওয়ার্ক যেটা ভার্বটা, ওটা আগে নিতে হতো। তাহলে হি কুড বি রিচ ইফ হি ওয়ার্ক, দেখেন ওয়ার্কটা হচ্ছে আপনার ভার্ব, তো এটাকে আপনার V2 করতে হবে যেহেতু এটা সেকেন্ড কন্ডিশনাল। তাহলে এটা কি দিতে হতো? হি কুড বি রিচ ইফ হি ওয়ার্কড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করত। তবে হ্যাঁ, এটা ভেরি গুড, ভালো হয়েছে। লাস্টেরটা দেখেন, ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, এটা রাজশাহী বোর্ড 2019-এর প্রশ্ন। যদি আমার পাখির মতো ডানা থাকতো, পাখা থাকতো, তাহলে কি করতাম আমি? আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। কন্ডিশনাল সেন্টেন্সের পরবর্তী সেগমেন্টে যদি আমরা একটু দেখি, দে মিস দ্য ট্রেন ইফ দে হ্যাড স্টার্টেড আর্লিয়ার। তো এই জায়গাতে দেখেন একটু, হ্যাড প্লাস ভার্ব থ্রি যদি থাকে তাহলে সেটা অবশ্যই থার্ড কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনালও আমরা বলে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? আমাদের করতে হয় উড হ্যাভ
কুড হ্যাভ, মাইট হ্যাভ, আর যেহেতু হ্যাভ ভার্বের পরে অলওয়েজ আপনাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আপনি এখন এই জিনিসটার অর্থ করার চেষ্টা করেন। দে মিস দ্য ট্রেন, তারা ট্রেনটা মিস করেছিল। ইফ দে হ্যাড স্টার্টেড আর্লিয়ার, তারা যদি আরেকটু আগে বেরোতো তাহলে কি হতো? একটু দেখি সবাই। তাহলে এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবজেক্ট দে নেন। বা ইন্টারেস্টিং, আপনারা আজকে অনেকেই আসলে অংশগ্রহণ করছেন। দেখেন, তাহলে দে, এখান থেকে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ যে কোনো একটা নিতে পারি, মাইট হ্যাভ, দে কুড হ্যাভ ট্রেনটা ধরতে পারতো। আচ্ছা, তাহলে দে কুড হ্যাভ ক্যাচ দ্য ট্রেন। ক্যাচ দ্য ট্রেন। দে কুড হ্যাভ ক্যাচ দ্য ট্রেন, অথবা আমি যদি এখানে নট যুক্ত করতে চাই যে দে উডেন্ট হ্যাভ মিস দ্য ট্রেন। এরপরেটা যদি দেখি, ইফ আই হ্যাড আ কার, আমার যদি একটা গাড়ি থাকতো। তো অনেকে যেটা করে হ্যাড দেখেই একটু কনফিউজড হয়ে যায় যে এটা তো তাহলে হ্যাড আছে পাস্ট পার্টিসিপল। এটা কিন্তু আমরা আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাসে আলোচনা করেছি যে হ্যাড থাকা মানেই এটা থার্ড কন্ডিশনাল না। আমাদেরকে দেখতে হবে যে হ্যাডটা এখানে অক্সিলারি ভার্ব নাকি হ্যাডটা এখানে মেইন ভার্ব। সো এখানে হ্যাড ছাড়া আমরা এই ক্লজের মধ্যে কিন্তু আর অন্য কোনো ভার্ব দেখছি না। সো দিস ইজ আওয়ার মেইন ভার্ব। তাহলে এটা V2 তে আছে, এটা সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল হলে কি হয়, আমাদের কি করতে হবে, সাবজেক্ট, সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্ব 1। তাহলে ইফ আই হ্যাড আ কার, আমার যদি একটা গাড়ি থাকতো। এখন যারা আই উড হ্যাভ দিবে তারা ভুল করবে। তাহলে কি করতে হবে, আই উড go to my hometown। সিম্পলি আমার যেটা মনে হলো আমি সেটা দিলাম, ঠিক আছে, আমাদের নিজের ইচ্ছা। রোহান বলছেন আই উড হেল্প পিপল। আচ্ছা, গাড়ি থাকলে ও মানুষজনকে হেল্প করে বেড়াতো, খুব ভালো। হাজি মোহাম্মদ মহাসিন নিজের গাড়ি দিয়ে মানুষকে হেল্প করে বেড়াচ্ছে, ভেরি গুড রোহান। ওকে, তারপর এটা যদি দেখি, হ্যাড আই আর্নড ইনাফ মানি। সো এটা কিন্তু আমাদের কমপ্লিট সেন্টেন্সে খুবই কমন, ফ্রিকোয়েন্টলি আস্কড একটা ফরম্যাট। হ্যাড আই আর্নড, এটা কিন্তু আমাদের ইনভার্সন ফরম্যাটে আছে। হ্যাঁ, কারণ এটা যদি আমরা সঠিক বলতে আমাদের যেটা, ওকে, যেটা ওর আসল ফরম্যাটটা ছিল সেটা যদি দেখি, ইফ আই হ্যাড আর্নড ইনাফ মানি, এইটাকেই আমরা ইনভার্ট করে, ইনভার্ট মানে হচ্ছে এখানে সাবজেক্টের আগে আমাদের ওই অক্সিলারি ভার্বটা দিতে হয়। সো এই যে দেখতে পাচ্ছি আমরা সাবজেক্ট, তার আগে আমরা এই যে হ্যাড অক্সিলারি ভার্বটা চলে এসেছে। হ্যাড আই আর্ন ইনাফ মানি, এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, আমরা সিম্পলি এটাকে কিন্তু এই নর্মাল ফরম্যাটে নিয়ে চলে আসতে পারি। ইফ আই হ্যাড আর্নড ইনাফ মানি, আমি যদি পর্যাপ্ত পরিমাণে, যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করে থাকতাম। সো এখানে বোঝা যাচ্ছে হ্যাড প্লাস ভার্ব 3 আছে, সুতরাং থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল যদি হয় আমাদেরকে এখন সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 ব্যবহার করতে হবে। তাহলে আমি যদি পর্যাপ্ত পরিমাণে আর্ন করে থাকতাম, এই যে এইখানে কিন্তু রোহান যেটা বলেছে যে আই উড হ্যাভ হেল্প দ্য পিপল, এটা কিন্তু বেশি এখানে যুক্তিযুক্ত হয়। সাকিব আগেরটা উত্তর দিয়েছে, ইফ আই হ্যাড আ কার আই উড গো টু মার্কেট। ঠিক আছে, হবে। তো মার্কেটের আগে ডিটারমিনার দিতে হবে, দা মার্কেট। রোহান বলছেন গাড়িতে উঠে। আচ্ছা রোহান, আপনার আসলে প্ল্যান কি? মানুষকে গাড়িতে উঠে কি আপনি কিডন্যাপের মাধ্যমে হেল্প করবেন? আচ্ছা, না জাস্ট কিডিং। ঠিক আছে, সো আমার যদি ইনাফ মানি থাকতো, আই উড হ্যাভ, এখানে কিন্তু আমরা বলতে পারি হেল্প দ্য পোর।
ঠিক আছে, তারপর এটা হ্যাড ইউ সট মাই হেল্প, তাহলে এটাকেও আমরা বুঝতে পারছি ইনভার্টেড আছে, এটা নর্মাল এটা ফরম্যাটটা কি হবে, তাহলে আমরা শুরুতে কি নিয়ে আসবো, ইফ নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট নিয়ে আসবো, ইফ ইউ, তারপরে হ্যাড, ইফ ইউ হ্যাড সট, এই সট হচ্ছে সিক এর পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। তাহলে তুমি যদি আমার সাহায্য, সিক মানে কি, অন্বেষণ করা, খোঁজা, তুমি যদি আমার সাহায্য চেয়ে থাকতে, তাহলে আমি কি করতাম, তোমাকে সাহায্য করে থাকতাম। সেইটাও থার্ড কন্ডিশনাল, আই would have helped you. সো এটা রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্ন ছিল। দেখেন আমি কিন্তু এটার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছি যে এই যে আমরা কন্ডিশনাল সেন্টেন্স আমরা বললাম যে কমপ্লিটিং সেন্টেন্সে এইটা সব থেকে ইম্পর্টেন্ট আপনাদের অংশ, কারণ কন্ডিশনাল সেন্টেন্স থেকে কমপ্লিটিং সেন্টেন্সে আপনার প্রশ্ন থাকবেই, এটা যে বোর্ডই হোক, আপনি বিগত 5-10 বছরের প্রশ্ন দেখেন, এখানে আছে এই প্রশ্ন। সো কন্ডিশনাল সেন্টেন্সটা একবার শিখে ফেলতে পারলে কিন্তু আপনার আর এখান থেকে কোনো ইস্যু থাকবে না। আর লাস্ট একটা অংশ আমরা এখানে দেখবো, এই যে প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট, এইগুলা দেখে ঘাবড়ানোর কিছু নেই, এইগুলা সিম্পলি আমরা জাস্ট ইফ দিয়ে রিপ্লেস করে ফেলবো। তাহলে এখন দেখেন, আই উইল অ্যাগ্রি টু গো, ঠিক আছে, আমি যেতে সম্মত হব, ঠিক আছে, সম্মতি দিব। আই উইল অ্যাগ্রি টু গো মানে আমি যাব, প্রোভাইডিং দ্যাট, সো এটা শুনেই আমার মনে হচ্ছে আরে বাবা কি কাঠখোট্টা শব্দ, এটার অর্থ আবার কি, তারপরে জাস্ট এখানে ইফ চিন্তা করি, তাহলে আই উইল অ্যাগ্রি টু গো ইফ, তাহলে আমি যাবো যদি। তাহলে এখন আমি যদি বাংলা, ওই যে বলেছি প্রথমেই যে আমাদের কম্পারেটিং সেন্টেন্স কি করতে হবে, আমাদের চিন্তার ভাষা যেহেতু বাংলা, আগে বাংলাতে চিন্তা করতে হবে। তো এটা দেখি সবাই কি করছে। তারপরেরটাও যদি দেখি, প্রোভাইডেড দ্যাট হি ইজ হিয়ার, এখানে আমরা কি বলবো, ইফ হি ইজ হিয়ার। আনলেস, আচ্ছা আনলেসের এখানে একটু আমাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে একটা নেগেটিভ কন্ডিশন বোঝায়। সো এতক্ষণ আমরা যতগুলো কন্ডিশন দেখলাম, ইফ দিয়ে, প্রোভাইডেড দ্যাট দিয়ে, প্রোভাইডিং দ্যাট দিয়ে, প্রত্যেকটা কিন্তু পজিটিভ কন্ডিশন, ঠিক আছে। আনলেস মানে হচ্ছে যদি না, তাহলে যদি না এটা নেগেটিভ বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের ফলাফলের যে অংশটা, ইফেক্টের যে ক্লজটা আছে, সেখানেও কিন্তু নেগেটিভ হয়, নেগেটিভ শব্দ আপনাকে ব্যবহার করতে হবে, না হলে আপনাকে ওই যে নট নিয়ে আসতে হবে। একটু দ্রুত দেখি আপনাদের রেসপন্সটা। আসলে সমস্যা হচ্ছে আপনাদের কমেন্ট আমি সাথে সাথে পাচ্ছি না, তো ওই জন্য অনেকে হয়তো ফিল করতে পারেন যে আমি তো কমেন্ট উত্তর দিচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ একটু লেটেন্সি থাকে। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে এই জায়গাতে আমরা কি দিতে পারি, আই উইল অ্যাগ্রি টু গো ইফ ইউ বাই মি ফুড, ভাই আমি যাবো তো তুমি আমাকে খাবার কিনে দাও। আচ্ছা, প্রোভাইডেড দ্যাট হি ইজ হিয়ার, ইফ হি ইজ হিয়ার, তাহলে যদি সে এখানে থাকে, আই উইল টক টু হিম। আমি জাস্ট আমার মতো দিচ্ছি, আপনারা আপনাদের মতো চেষ্টা করেন এবং মিলিয়ে নেন যে আপনাদের ফরম্যাটটা ঠিক থাকছে কিনা। আচ্ছা, আনলেস এর ক্ষেত্রে যে জিনিসটা বলেছিলাম, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, এখানে যদি ইফ থাকতো কি হতো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল প্রসপার ইন লাইফ, আমরা এরকমটা দিই তাই না, যে যদি কঠোর পরিশ্রম করো তুমি জীবনে উন্নতি করতে পারবে, প্রসপার করতে পারবে। তাহলে আনলেস যদি থাকে, তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা দুইটা জিনিস করতে পারি। এক, এরকম বলতে পারি যে ইউ উইল নট, যেটাকে আমরা কন্ট্রাকশন ফর্মে ওন্ট বলতে পারি। তারপর আমরা বলেছি যে আমরা একাডেমিক রাইটিং এ কন্ট্রাকশন ফর্মটা যতটা সম্ভব পরিহার করার চেষ্টা করব। শুধুমাত্র আমাদের ডায়লগ রাইটিং, ট্যাগ কোয়েশ্চেন, কিছু কিছু স্পেসিফিক টপিক আছে যেখানে আমাদের কন্ট্রাকশন ফর্মগুলো দিতে হয়। আচ্ছা, ইউ উইল নট প্রসপার ইন লাইফ। আর আমরা যদি এই নটটাকে না দিতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইউ উইল, এই যে প্রসপার, সো দিস ইজ আ পজিটিভ ওয়ার্ড রাইট, এইটার আমাদের কাউন্টার পার্টটা অর্থাৎ নেগেটিভটা দিতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি কি, ইউ উইল ফেইল ইন লাইফ, হয়ে গেল। সো আনলেস থাকলেও আমাদের কোনো সমস্যার কিছু নেই, আনলেসটা মাথায় রাখতে হবে, যেটা একটা নেগেটিভ শর্ত, নেগেটিভ শর্ত ক্ষেত্রে আমাদের ফলাফলটা নেগেটিভ হতে হবে। তো সেটাকে হয় আমরা নট দিয়ে নেগেটিভ করতে পারি, অথবা আমরা এখানে একটা নেগেটিভ ওয়ার্ড নিয়ে আসতে পারি। আচ্ছা, সবাইকে আমরা তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের অংশটা বুঝেছি, যে কমপ্লিটিং সেন্টেন্সে যদি কন্ডিশনাল সেন্টেন্স থেকে থাকে,
আমরা কিভাবে করব একটু কমেন্ট বক্সে। আচ্ছা, আমি মনে হয় এই জায়গাতে শুধু পিন কমেন্টটা দেখতে পাচ্ছি, ওই কমেন্টগুলো আসছে না। একটু দেখেন তো এটা একটু কমেন্টটা। আচ্ছা, এখন আসছে। আচ্ছা, সুরাই কবির ওইটা বলেছিলেন, ইউ বাই মি স্কিন কেয়ার প্রোডাক্টস, মানে আই উইল অ্যাগ্রি টু গো ইফ ইউ বাই মি স্কিন কেয়ার প্রোডাক্ট। ঠিক আছে, দেখেন আপনাকে কোরিয়ান প্রোডাক্ট বলে আপনার চকবাজারের প্রোডাক্ট ধরাই দিবে, তখন বুঝবেন। তানভীর এসেছেন ক্লাসে, ওয়ালাইকুম আসসালাম। রোহান বলছেন ইয়েস। ঠিক আছে, সবাই বুঝেছেন? ওকে, বুঝলে খুবই ভালো। এবার চলে আসি আমরা আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট, সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম। এটা কিন্তু আমরা গতদিন রাইট ফর্ম ভার্বের ক্লাসে বলেছিলাম এবং আমরা কিন্তু নিয়মটাও আলোচনা করেছি। সো ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, বা এখানে আমরা আরো কিছু অ্যাড করে দিতে পারি, ইট ইজ বেস্ট টাইম, ইট ইজ প্রপার টাইম। যত এরকম টাইম দিয়ে থাকবে, নিয়ম হচ্ছে দুইটা। দেখেন, আমরা গতদিনও শিখেছিলাম যে এদের পরে আপনি যদি সাবজেক্ট উল্লেখ করেন, আপনার পরবর্তী ভার্বটা হবে পাস্ট টেন্সে, মানে পাস্ট ইনডিফিনিট দিতে হবে, ভার্ব টু। আর যদি সাবজেক্ট না উল্লেখ করেন, নো সাবজেক্ট, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান আপনাকে ব্যবহার করতে হবে। এখন এটা তো রাইট ফর্ম ভার্ব না, মানে আপনার হাতে এখন সর্বস্ব ওই লিবার্টিটা থাকবে। এখন আপনি দেখেন, এখানে ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন এটা, করাপশন ইজ আ হিন্ড্রেন্স। হিন্ড্রেন্স মানে কি? বাধা। ঠিক আছে, করাপশন ইজ আ হিন্ড্রেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট, তাহলে জাতীয় উন্নয়নে দুর্নীতি একটা বাধা। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম মানে কি? এটাই সময়, এটাই উপযুক্ত সময়। কিসের সময়? এখন একটা জিনিস লক্ষ্য করছেন, এখানে ইট ইজ হাই টাইমের পরে কিন্তু কোনো সাবজেক্ট উল্লেখ করে দেয়নি। আমাদের হাতে দুইটা অপশন আছে, আইদার আমরা এখন কি করতে পারি, আমরা এখন একটা সাবজেক্ট নিয়ে পরের ভার্বটা পাস করে দিতে পারি, অথবা আমরা কোনো সাবজেক্ট না নিয়ে সরাসরি টু প্লাস ভার্ব ওয়ান দিয়েও এটা কিন্তু শেষ করতে পারি। তাহলে আমরা এখন কি করতে পারি, দেখেন, ইট ইজ হাই টাইম টু টেক অ্যাকশন এগেইনস্ট ইট। এই ইট মানে কি? এই ইট মানে বোঝাচ্ছে হচ্ছে করাপশনকে। তাহলে এটাও করতে পারি, অথবা আমরা কি করতে পারতাম, এই জায়গাতে আমরা যদি উই সাবজেক্টটা দিতাম, সেই ক্ষেত্রে আমরা এই টু টেক এটার ভার্ব টু অর্থাৎ পাস্ট ফর্মটা দিতাম। তাহলে টেক এর পাস্ট ফর্ম হচ্ছে টুক। তাহলে ইট ইজ হাই টাইম উই টুক অ্যাকশন এগেইনস্ট ইট। আশা করছি এটা আসলে রকেট সায়েন্স না, এটা বুঝতে খুব একটা প্যারা হবে না, জাস্ট এই অংশটুকু মনে রাখলেই হবে। আর অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের সাবজেক্ট উল্লেখ করে দেয়, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ইনফিনিটিভের অংশটা আর ব্যবহার করতে পারবো না। যদি এরকম থাকতো, এইখানে উল্লেখটা করে দিত, হ্যাঁ ইট ইজ হাই টাইম উই এইটুক পর্যন্ত দিয়ে তারপরে আমাদেরকে ব্ল্যাঙ্ক দিয়ে দিল যে হ্যাঁ এবার হচ্ছে এটাকে কমপ্লিট করতে হবে, তো সেই ক্ষেত্রে আমাদের আর অপশন নেই ইনফিনিটিভ ব্যবহার করার, কারণ সাবজেক্ট অলরেডি দিয়ে দিয়েছে সেখানে। আমরা এটা মাথায় রাখবো। যেমন প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, তো দেশপ্রেম একটি মহৎ গুণ। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, এটাই সময়। কিসের সময়? তাহলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সের যে কথাটা বলেছি, যে আমরা যে সেন্টেন্সটাকে কমপ্লিট করব তার আগে যেটা দেয়া থাকবে, দ্যাট ইজ আওয়ার ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স, মানে কিন্তু আমরা কনটেক্সটটা জানতে পারবো কি নিয়ে কথা হচ্ছে। যদি এটা না থাকতো তাহলে আপনি এখানে যে কোনো কিছু বলতে পারতেন, ইট ইজ হাই টাইম টু গেট ম্যারিড, ঠিক আছে, যে কোনো কিছু আমরা বলতে পারতাম, কিন্তু বললে তো হবে না। আমাদের ওই যে বলেছি দুইটা অ্যাসপেক্ট মাথায় রাখতে হবে, একটা হচ্ছে অর্থের সাথে সামঞ্জস্যতা, আর একটা হচ্ছে গ্রামেটিক্যাল অ্যাকুরেসি। সো আপনি যদি ইট ইজ হাই টাইম টু গেট ম্যারিড দেন, গ্রামারের দিক থেকে ঠিক আছে, বাট এর সাথে কোনো সেন্স মেক করে না, অ্যালাইন হয় না। তাহলে আপনাকে এখন কি করতে হবে, এটা আপনারা বলেন তো। প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু, ইট ইজ হাই টাইম। আচ্ছা, সুরাই কবির বলেছেন উই টুক নেসেসারি মেজার্স টু স্টপ ইট, ওই যে আগেরটা। হ্যাঁ, হবে না কেন? ইট ইজ হাই টাইম উই টুক নেসেসারি মেজার্স টু স্টপ ইট। খুবই ভালো। মোনালিসা জয়েন করেছেন, ওয়ালাইকুম আসসালাম। টু টেক গুড ডিসিশন, সাকিব ইসলাম এটা কি প্যাট্রিয়টিজমের? এটা ইট ইজ হাই টাইম টু টেক গুড ডিসিশন, হ্যাঁ হয়। এটা আসলে প্যাট্রিয়টিজমের সাথে যে একদম ডিরেক্টলি কানেক্টেড, ওর সাথেই
সেটা বোঝাচ্ছে না, তারপরেও এটা কিন্তু ইট মেক সেন্স, ঠিক আছে? তাহলে আপনি বলতে পারেন ইট ইজ হাই টাইম টু প্র্যাকটিস ইট, মানে নোবেল ভার্চু, এটাকে আপনি এখন অনুশীলন করেন। অথবা আপনি বলতে পারেন ইট ইজ হাই টাইম টু বি প্যাট্রিয়ট, দেশপ্রেমিক হওয়ার এইটাই উপযুক্ত সময়, প্যাট্রিয়ট। তাহলে লক্ষ্য করছেন আমি এখানে কিন্তু জাস্ট ভার্ব মানে টু প্লাস ভার্ব অন দিয়েছি, এখানে কিন্তু আমার কোনো সাবজেক্ট নিয়ে আসিনি। যদি সাবজেক্ট নিতাম ইট ইজ হাই টাইম উই, তাহলে এখন কি দিতাম আমরা? উই বিকেম প্যাট্রিয়ট। সোরাই বলছেন উই প্র্যাকটিসড ইট, এই তো বেশ ভালো। সাকিব ইসলাম বলছেন টু টেক লাভ আওয়ার কান্ট্রি। সাকিব ইসলাম দেখেন, লাভটা নিজেই কিন্তু আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আপনি এখন কি বলতে পারতেন? টেকটা বাদ দিয়ে দেন, ঠিক আছে? টেক মানে নেওয়া, তাহলে আপনি বলছেন যে টু টেক লাভ, তার মানে লাভ ভালোবাসা নেওয়া টু আওয়ার কান্ট্রি। সো একটু অন্যরকম হয়ে গেল না? আপনি জাস্ট এখন কি বলবেন? ইট ইজ হাই টাইম টু লাভ আওয়ার কান্ট্রি, এটাই উপযুক্ত সময় আমাদের দেশকে ভালোবাসার। সো এই তো বুঝতে পেরেছি আমরা। তাহলে ইট ইজ হাই টাইম নিয়ে আমাদের তাহলে কোনো সমস্যা নেই। আপনারা একটু আমাকে অ্যাসুরেন্স দেন যে এটা ঠিক আছে, ক্লিয়ার? সবাই একটু ক্লিয়ার লিখে দেন, তাহলে বুঝবো। ক্লিয়ার স্যার, গুড, পারফেক্ট। আচ্ছা, আমরা এবার আসি লেস্ট। সো লেস্টও কিন্তু আমরা আমাদের রাইট ফর্ম ভার্বের ক্লাসে শিখেছিলাম। লেস্ট হচ্ছে একটা নেগেটিভ অর্থ, নেগেটিভ কনোটেশন আছে, নেগেটিভ অর্থ বহন করে। এর অর্থ হচ্ছে পাছে ভয় হয়, মানে যাতে না। বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও। লেস্ট, যাতে না। তাহলে এর ক্ষেত্রে আমাদের নিয়মটা একটু মনে করাই দিই আপনাদের। আমাদের দিতে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমাদের মডাল ভার্ব নিতে হয়। মডাল ভার্ব হচ্ছে শুড অথবা আপনি এখানে বলতে পারেন মাইট। আর মডাল ভার্বের পরে আমাদের রাইট ফর্ম ভার্বে একদম প্রথম নিয়মটা ছিল মডাল ভার্বের কি, সবসময় বেস ফর্ম বসে। সো শুড মাইট, এরপরে বেস ফর্ম, এরপরে বাকি যে এক্সটেনশন আছে সেটা দিয়ে দিতে পারেন। তাহলে বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও, যাতে না। লেস্ট, তুমি পরীক্ষায় ফেল করো। ইউ, এখানে আমরা বলেছি সাবজেক্টের পরে শুড অথবা মাইট দিবেন। ইউ শুড ফেল ইন দ্য টেস্ট। এই লেস্টের পরের অংশটুকু একটু পরে দেখেন, এটা একটু হাস্যকর মনে হবে। ইউ শুড ফেল ইন দ্য টেস্ট, তোমার পরীক্ষায় ফেল করা উচিত। কিন্তু আমরা জানি এটা যদি নেগেটিভ হয়, মাইনাস, লেস্ট ও নিজেও নেগেটিভ, সো মাইনাস মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে। তো মনোযোগী হও যাতে না তুমি পরীক্ষায় ফেল করো, আমাদের উত্তর এরকম অর্থটা আসবে আর কি। এটা ঢাকা বোর্ড 2022-এর প্রশ্ন। ঠিক একইভাবে আমরা যদি এই প্রশ্নটা দেখি, লক দ্য ডোর অ্যান্ড কিপ দ্য কি ইন আ সেফ প্লেস। তাহলে দরজাটা বন্ধ করো এবং চাবিটা একটা নিরাপদ স্থানে রাখো। লেস্ট, যাতে না। এখন আপনারা একটু এটা চেষ্টা করেন। এটা পারার কথা সবার। এটা হচ্ছে কিন্তু আপনার ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন। আচ্ছা, এটা ময়মনসিংহ অথবা মাদ্রাসা বোর্ড, যে কোনো একটা হবে। তাহলে দরজাটা বন্ধ করো এবং চাবিটা একটা নিরাপদ স্থানে রাখো, যাতে না। আমাদের কি করতে হবে? সাবজেক্ট দিতে হবে, শুড বা মাইট দিতে হবে, তারপরে আমাদের একটা ভার্ব নিতে হবে যেটা বেস ফর্মে থাকবে। আপনার অর্থটা মেলানোটা আসলে হচ্ছে একটু ট্রিকি। আমি বলেছি সবসময় বাংলাতে আগে চিন্তা করেন। তাহলে বাংলাতে কি? সেফ প্লেসের আগে যাতে না এটা চুরি হয়, এটা বলতে পারেন। যাতে না কেউ এটা দেখে ফেলে। তাহলে সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে আমাদের এইটা, তাই না? চাবি নিয়ে কথা হচ্ছে, তাহলে লেস্ট ইট। তাহলে আমরা কি করব? যেটাই ভার্ব দিই না কেন তার আগে অবশ্যই আমাদেরকে শুড বা মাইট দিতে হবে। লেস্ট ইট শুড, দেখেন চুরি হয়, গেট স্টোলেন। সবাই কি বুঝতে পেরেছেন? লেসের নিয়মটা এটাও হচ্ছে খুবই পরিচিত একটা নিয়ম। তাই পরিচিত হলেও আবার মনে করে দিয়ে, কন্ডিশনাল সেন্টেন্স, আচ্ছা এখানে কন্ডিশনাল হবে না, কথাটা হবে কমপ্লিটিং সেন্টেন্স। কন্ডিশনাল তো আমরা শেষ করে ফেলেছি। কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্স, ইট ইজ হাই টাইম, লেস্ট, এইগুলো আপনাদের পুরা
কনসেপ্ট 100% ক্লিয়ার থাকতে হবে, কারণ এই প্রশ্নগুলো আপনি এই নিয়মটা আইদার রাইট ফর্ম ভার্বে পাবেন, না হলে এটা আপনি কমপ্লিট সেন্টেন্স পাবেন, এ নাহলে আপনি দেখবেন যে ওই যে আবার প্রথমে আমাদের যে ফ্রেজ ক্লজে যে একটা প্রশ্ন আসে না, ওইখানেও কিন্তু আপনার অনেকগুলো জিনিস সেখান থেকে আবার রিপিট হবে। আচ্ছা, রোহান বলছেন ইয়েস ক্লিয়ার, ঠিক আছে। আর বাকিরা কমেন্ট করছেন না কেন? আচ্ছা, এবার আসেন টু, এটা দিয়ে আমরা দেখেন টু দিয়ে কতগুলো নিয়ম শিখতে পারবো। আগে আপনাদের প্রথমেই, আচ্ছা এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে টু এর নিয়ম। তো প্রথমে আপনাদের একটা বেসিক কনসেপ্ট বুঝতে হবে, হ্যাঁ, সেটা হচ্ছে আপনি যখন এরকম বলবেন যে হি wanted to buy this book, এখন আপনাদের যদি বলি এই সেন্টেন্সটা গঠনগত দিক থেকে কি সেন্টেন্স বলেন তো, এটা কি সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? তো অনেকে আবার কেঁদে দিতে পারেন, স্যার কি ক্লাস করতে আসছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো পারি না, ওটা নিয়ে তো ঝামেলা। এখন ঝামেলার কিছু নেই, আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যদি ফিনাইট ভার্বের সংখ্যা একটা হয় সেটা অবশ্যই সিম্পল সেন্টেন্স, তাহলে ফিনাইট ভার্ব এক সমান সমান সেটা সিম্পল সেন্টেন্স। যদি একাধিক হয় সেই ক্ষেত্রে আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ডে যাব। তো ফিনাইট ভার্ব, this one is our finite verb and this one is our non finite verb। ওই যে আপনাদের সহজ টেকনিকটা মনে রাখতে হবে, এই চেহারাগুলা 2 প্লাস ভার্ব 1 ভার্ব প্লাস আইএনজি ভার্ব 3 আর হ্যাভিং প্লাস ভার্ব 3, এইগুলা যদি কোনো জায়গায় পান সেগুলো হচ্ছে নন ফিনাইট। সো এটা হচ্ছে একটা নন ফিনাইট ভার্ব। তাহলে এই পুরো সেন্টেন্সের মধ্যে ফিনাইট ভার্বের সংখ্যা হচ্ছে একটা। ওকে, কেন আমরা এখানে আসলাম একটু লক্ষ্য করেন। I was very sad, আমি খুব দুঃখী ছিলাম, ঠিক আছে, খুব স্যাড ছিলাম, বিষণ্ণ ছিলাম। I wanted to, সো এই জায়গাতে টু দেয়া আছে, টু এর পরে আমরা ভার্বের বেস ফর্ম দিয়ে আমরা জানি, ওই যে আমরা ইনফিনিটিভের নিয়মে শিখেছি। সো এটা একটা আমাদের সিম্পল সেন্টেন্স করতে হবে, এখানে আমাদের কমপ্লেক্স করার দরকার নেই, অর্থাৎ নতুন করে সাবজেক্ট আসবে না, নতুন করে কোনো ফিনাইট ভার্ব আসবে না। তাহলে আপনি বলছেন আমি খুবই বিষণ্ণ ছিলাম, স্যাড ছিলাম। স্যাড থাকলে মানুষ কি করতে চায়? হাসতে চায়, শ্রেয়া ঘোষালের গান শুনতে চাই, অরিজিৎ সিং এর গান শুনতে চাই, তাই না? আই ওয়ান্টেড টু, আপনি এখন বলতে পারেন ক্রাই। তাহলে আমরা যে বলেছি একটা শব্দ দিয়েও আপনি কমপ্লিট সেন্টেন্স করতে পারেন, আবার আপনি এখানে ফ্রেজও দিতে পারেন। আপনি বলতে পারেন আই ওয়ান্টেড টু লিসেন টু স্যাড মিউজিক। তো এটা ফ্রেজ, একটা ফ্রেজ দিয়েও যেমন আমরা এটা কমপ্লিট করতে পারলাম, জাস্ট একটা সিম্পল ভার্ব দিয়েও কিন্তু আমরা করতে পারি সেটা, ঠিক আছে? তাহলে আপনার যখনই টু থাকবে মাথায় রাখবেন আপনাদের নতুন করে কিন্তু কোনো ক্লজ আসবে না, অর্থাৎ নতুন করে সাবজেক্ট আসবে না, নতুন করে ফিনাইট ভার্ব আসবে না। তো এখানে যদিও আমরা একাধিক শব্দ দিয়েছি, একাধিক শব্দের মধ্যে কোনো সাবজেক্ট আছে? নাই, ঠিক আছে? ভার্ব আছে, হ্যাঁ, আপনি বলতে পারেন স্যার এই যে লিসেন ভার্ব, এই টু এর সাথে লিসেন যুক্ত হয়ে এটা একটা নন ফিনাইট ভার্ব। আচ্ছা, সোনু বলছেন যে ক্রাই, ঠিক আছে, ক্রাই। এটা দেখেন এবার, আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু অর ইন অর্ডার টু, এগুলোদের উদ্দেশ্য বোঝে, হ্যাঁ? তাহলে আমি বাজারে গিয়েছিলাম টু, তাহলে টু পেয়েছেন, বা ইন অর্ডার টু পেয়েছেন, একই নিয়ম। এরপরে কি করবেন আপনি? আপনি একটা ভার্ব ওয়ান নিবেন। তাহলে আপনি কি করতে গিয়েছিলেন বাজারে? আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই। এখন এখানে যে ক্রায়ের মতো জাস্ট একটা ওয়ার্ড দিয়ে শেষ করে দিলেই কিন্তু হবে না, আপনার এটা একটা ট্রানজিটিভ ভার্ব, মানে এখানে একটা অবজেক্ট লাগবে। কি কিনতে গিয়েছিলেন? টু বাই, আপনি বলতে পারেন টু বাই আ শার্ট। আমরা এটা প্রিপজিশনের যে রাইট ফর্ম ভার্বে যে প্রিপজিশনের দুইটা নিয়ম শিখেছিলাম, সেখানে কিন্তু ছিল যে যদি টু বা ইন অর্ডার টু থাকে এরপরে ভার্ব ওয়ান বসে, আর অন্য যত টু আছে যেমন এই যে উইথ আ ভিউ টু, এটার পরে কিন্তু ভার্ব ওয়ান বসবে না, এখানে কিন্তু আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে একই সেম জিনিসটা, আই ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ আ ভিউ টু বাই এ শার্ট আপনি বলতে পারবেন না, আপনাকে বলতে হবে বাইং আ শার্ট। আশা করছি এই জিনিসটা বোঝা গেছে। এখন আমাদেরকে এই জায়গাতে আসতে হবে যে টু ডট ডট টু, আমরা ছোটবেলা থেকে এটা পড়ি, এই ডট ডট মানে হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ থাকে,
এবং এখানে আসলে একটু পরবর্তীতে নেগেটিভ দিতে হয়, যেমন আই ওয়াজ টু ইয়াং টু, ওই যে আমরা প্রথমে যে প্রশ্নটা দেখলাম এটা কিন্তু ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন, টু সে নো টু এ গার্ল, মানে একটা মেয়েকে না বলার মতো সেই সাহস আমার তখনও হয়েছিল না, আমি তখন খুবই ইয়াং ছিলাম। ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি টু এর পরে সরাসরি আমরা ভার্বের বেস ফর্ম দিয়ে দিতে পারি। দ্য কার ইজ টু এক্সপেন্সিভ, এখানে কিন্তু আমরা দুইটা জিনিস করতে পারি, এখানে সরাসরি আমরা টু দিতে পারি, তারপর আমরা একটা ভার্বের বেস ফর্ম দিতে পারি, আবার এরকমও করতে পারি টু এক্সপেন্সিভ ফর মি, সবার জন্য তো আর এক্সপেন্সিভ না, তাই না? এই একটা কার, এটা যদি এখন আপনি বলেন যে ইলন মাস্কের জন্য এক্সপেন্সিভ, তাহলে এটা হাস্যকর শোনাবে। তাহলে আপনি এখানে আরেকটু স্পেসিফিসিটি অ্যাড করার জন্য, মানে আপনি আরেকটু স্পেসিফিক করেন কার জন্য এক্সপেন্সিভ, দ্য কার ইজ টু এক্সপেন্সিভ ফর মি টু বাই। মেইন কথা টু যেটাই থাক, টু বলেন, ইন অর্ডার টু বলেন, উইথ আ ভিউ টু বলেন, টু ডট ডট টু বলেন, বেসিক কনসেপ্ট একটাই, সেটা হচ্ছে ওর পরে আপনাকে নতুন করে কোনো ক্লজ আনা যাবে না। আপনাকে কি করতে হবে, আপনাকে একটা ভার্ব দিতে হবে, মানে ভার্বের বেস ফর্ম দিতে হবে, এবং বেস ফর্ম দিয়ে অর্থপূর্ণ একটা সেন্টেন্স আপনাকে তৈরি করতে হবে। আপনাকে এটা বুঝতে পেরেছেন? টু এর নিয়মটা যদি বুঝে থাকেন তাহলে আপনাদের দ্যাট এর নিয়মটা শিখতে খুব ইজি হবে। এটা সবাই কাইন্ডলি লিখে দেন যে ক্লিয়ার। নুসরাত জাহান বলেছিলেন বাইং আ ফোন, ওই যে উইথ আ ভিউ টুটা, হ্যাঁ হবে, আই ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ আ ভিউ টু বাইং আ ফোন। ঠিক আছে, তানজিলা নূর আফরিন ফর মি টু বাই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দ্যাটে চলে আসি। দ্যাটটা এক্স্যাক্টলি আমরা টু দিয়ে যেটা করেছি না, টু দিয়ে কি করছিলাম, একটা সিম্পল সেন্টেন্স গঠন করছিলাম। আর মাথায় রাখবেন দ্যাট মানেই হচ্ছে এরপরে একটা ক্লজ আসবে, দ্যাট, এই দ্যাটের পরে কি আসে, একটা ক্লজ। আর ক্লজ মানে কি, ক্লজ মানে হচ্ছে নতুন করে একটা সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব। তো এটা যে কোনো দ্যাটের ক্ষেত্রে, শুধু দ্যাট হোক, এই যে দ্যাট, সো দ্যাট, সো অ্যাডজেক্টিভ দ্যাট, ইন অর্ডার দ্যাট, যে কোনো একটা দ্যাট আপনি পেয়েছেন মানেই আপনাকে কি করতে হবে, এখন আপনি একটা সাবজেক্ট নিবেন, আপনি একটা অর্থর সাথে সামঞ্জস্যপূর্ণ ভার্ব নিবেন। যেমন শি স্টাডিজ হার্ড, সে কঠোর পরিশ্রম করে, পড়াশোনা করে, সো দ্যাট, এই সো দ্যাট মানে কি, যাতে। এখন আগে বাংলাতে আপনি চিন্তা করেন, সে অনেক পড়াশোনা করে যাতে ইউনিভার্সিটি চান্স পায়, যাতে সে ভালো রেজাল্ট করতে পারে, যাতে সে তার মা বাবাকে হ্যাপি করতে পারে, ঠিক আছে, অথবা কাউকে ইমপ্রেস করতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো আপনাকে এখন কি করতে হবে, আগে আপনাকে সাবজেক্ট নিতে হবে, তাহলে সাবজেক্ট নেন। এখানে কে পড়াশোনা করছে, কে, শি। তাহলে শি যদি পড়াশোনা করে তাহলে আপনাকে এখন সাবজেক্ট নতুন করে নিতে হবে। ওই যে টু এর নিয়মে বলেছিলাম কিন্তু যে সাবজেক্ট আনা যাবে না, আপনি সরাসরি ভার্ব নিয়ে আসবেন, কিন্তু এখানে আপনি সাবজেক্ট নিলেন। এবার আপনাকে কি করতে হবে, যেমন সো দ্যাট এর ক্ষেত্রে আপনাকে ক্যান বা কুড নিতে হয়। তাহলে এই জায়গাতে আপনি দেখেন তো স্টাডিজ, সো এটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে, এটা প্রেজেন্টে আছে, তাহলে আপনি নেবেন ক্যান, তাহলে শি ক্যান। ওকে, তারপরে আপনি কি বলবেন, এখন আপনি একটা সামঞ্জস্যপূর্ণ আর একটা ভার্ব নেন। তাহলে আমি বললাম যে অনেক পড়াশোনা করে যাতে তার মা বাবাকে সে হ্যাপি করতে পারে, তাহলে শি ক্যান মেক হার প্যারেন্ট হ্যাপি, অথবা প্রাউড, আমরা প্রাউডটা বলি, সে ভালো হবে। দেখেন এটা হচ্ছে কিন্তু 2024 সালের বোর্ড প্রশ্ন। তারপর এটা দেখেন, হি স্টাডিড হার্ড, আচ্ছা সেম জিনিসটাই, এটা কিন্তু আপনার বরিশাল বোর্ড 2024-এর প্রশ্ন, কিন্তু এখানে একটু পার্থক্য আছে, এটা পাঁচটা দেয়া আছে। এখন আপনার এটা বলেন কি হবে, ওই সেম জিনিসটা যদি এখানে করতে চাই, আমাদের চেঞ্জটা শুধু কোথায় আনতে হবে বলেন তো, দ্যাট আছে মানে আপনাকে এখন ক্লজ নিতে হবে। তো আপনি সাবজেক্ট নেন, তারপরে কি কি হবে একটু দেখি। তানজিলা নূর আফরিন বলছেন she studies hard so that she can cut a good figure in the exam, হ্যাঁ এক্স্যাক্টলি পারফেক্ট, she can make a good result। এটা সব আগের উত্তরগুলো এখন আসছে। আচ্ছা সেকেন্ডটা দেখেন একটু, এইটা একটু দ্রুত বলেন। তাহলে he studied hard so that, এই যে ক্যান বলা যাবে না, কারণ স্টাডিড মানে আমি ওই যে বললাম আপনার এইটার সাথে সামঞ্জস্য রেখে আপনি ক্যান অথবা কুড নিতে হবে। তাহলে যে এটা যদি প্রেজেন্ট হয় তাহলে এটাকে আপনাকে ক্যান করবেন, এটা যদি পাস্ট হয় তাহলে আপনি নেবেন কুড।
হ্যাঁ, রোহান বলেছেন could, ঠিক আছে। সোরাই বলছেন she studies hard so that she can make her parents feel proud। এটা সেম জিনিস, আপনি ফিল শব্দটা শুধু অ্যাড করেছেন। হি স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড মেক এ গুড রেজাল্ট, এক্স্যাক্টলি। তাহলে এই জায়গাতে আপনি সাবজেক্ট আনলেন, ক্যান কোডের মধ্যে কুড নিয়ে আসলেন, তাহলে হি কুড মেক আ গুড রেজাল্ট। তাহলে এটা সো দ্যাট এর নিয়ম চলে গেল। এবার আসেন সো অ্যাডজেক্টিভ দ্যাট। এই জায়গাতে আপনাকে ক্যানের আর কুডের পরিবর্তে জাস্ট একটা ক্যান নট বা কুড নট নিয়ে আসলেই হয়ে যায়। যেমন দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, মানুষটা এতই দুর্বল ছিল যে, তাহলে কাকে নিয়ে কথা হচ্ছে? দ্য ম্যান। দ্য ম্যানের প্রোনাউন কি হবে? হি। এবার আপনি বলেন তো, ওয়াজ আছে, ক্যান নট দিব না কুড নট দিব? কুড নট। তাহলে হি কুডন্ট। তাহলে দুর্বল থাকলে কি হবে? দুর্বল থাকলে তিনি আচ্ছা নড়াচড়াই করতে পারছেন না, হি কুডন্ট মুভ। এটা যশোর বোর্ড 2019-এর প্রশ্ন। তো দেখছেন আমাদের দ্যাটের সব নিয়মগুলা কিন্তু আমরা একটা প্যাটার্নের মধ্যে নিয়ে যেতে পারি। বইয়ে এগুলা দিয়ে দেখবেন যে আলাদা আলাদা করে 7টা আলাদা নিয়ম দেওয়া হয়েছে, ঠিক আছে? কি দরকার? আপনি যে টু এর কনসেপ্ট শিখেছেন, টু এর পরে আমাদের আর কোনো ক্লজ আসবে না, সো এটা একটা সিম্পল সেন্টেন্স হবে। একটা ফ্রেজ আকারেও দিতে পারেন, আপনি ওয়ার্ড আকারেও দিতে পারেন, কিন্তু দ্যাট পাওয়া মানেই আপনাকে নতুন ক্লজ আনতে হবে। তো সো দ্যাটের ক্ষেত্রে আপনি ক্যান কুড, আর সো অ্যাডজেক্টিভ দ্যাট যদি এটা হচ্ছে আপনার নেগেটিভ অ্যাডজেক্টিভ থাকে, সেক্ষেত্রে আপনাকে ওই ক্যান কোডের সাথে জাস্ট একটা নট যুক্ত করতে হবে। আর পরেরটা দেখেন, আই এম সো টায়ার্ড দ্যাট, আমি এতই ক্লান্ত যে, এখন আমাকে আগে আবার সাবজেক্ট আনতে হবে। তারপরে আপনি যেহেতু এম আছে, তাহলে ক্যান নট। এবার আপনি একটা ভার্ব দেন, আই ক্যান নট। আপনি বলতে পারেন যে আই ক্যান নট, আমি এতই টায়ার্ড, আই ক্যান নট কনসেন্ট্রেট প্রপারলি, আমি ঠিক মতো মনোনিবেশ করতে পারছি না। কুমিল্লা বোর্ড 2024-এর প্রশ্ন। আচ্ছা, ইন অর্ডার দ্যাট, এটা মাথায় রাখবেন, আর কিচ্ছু না, জাস্ট সো দ্যাট লেখারই একটা মাধ্যম। সো দ্যাট এসেছে, এই যে ইন অর্ডার টু ও কিন্তু আমরা পড়েছিলাম। ইন অর্ডার টু তে আমরা কি বলেছি যে ভার্ব ওয়ান আসবে, তো ইন অর্ডার দ্যাট মানে হচ্ছে সো দ্যাট। তাহলে এখন বলেন, আই ওয়েন্ট টু দ্য মার্কেট সো দ্যাট, ওই যে পড়েছিলাম আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই এ শার্ট, এইটাই সেম জিনিস। আমরা কি করব? আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইন অর্ডার দ্যাট আই কুড বাই এ শার্ট। এবার আপনাদের একটা জিনিস এখানে ধরিয়ে দিই, 2026 সালে যারা পরীক্ষার্থী তাদের আর একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবার আসলে এই টপিকের নাম শুনলে গায়ে জ্বর ওঠে, সেটা হচ্ছে আপনার চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন আমাদের বিশেষ করে সিম্পল থেকে কমপ্লেক্স করা, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা, এগুলো ঝামেলা হয়, আমরা নিয়ম মুখস্থ করি আবার ভুলে যাই। দেখেন নিয়ম মুখস্থ করা কিন্তু বিষয় না। এই সেন্টেন্সটা যদি এরকম ভাবে দিয়ে দিবে, হ্যাঁ, যে আই ওয়েন্ট টু মার্কেট, আচ্ছা আই ওয়েন্ট টু দ্য মার্কেট, তারপরে বলবে যে কি টু বাই এ শার্ট। এটা তো একটা সিম্পল সেন্টেন্স, তাই না? কারণ আমরা বলেছি যে একটা মাত্র ফিনাইট ভার্ব, মানে সিম্পল সেন্টেন্স। এখন এই সিম্পলকে আপনাকে বলবে যে আপনি কমপ্লেক্স করেন। কমপ্লেক্সে দেখবেন আমরা বইয়ে শিখি যে এরকম টু বাই এরকম দেয়া থাকলে আমরা হচ্ছে সো দ্যাট দিয়ে করবো, ইন অর্ডার দ্যাট দিয়ে করবো। এটা কি মুখস্থ করার বিষয়? মোটেও না। তাহলে আপনি কি জানবেন যে আচ্ছা টু দিয়ে এটাকে কি করা হয়েছে, এটাকে হচ্ছে নন ফিনাইট করা হয়েছে। তাহলে আপনি কিন্তু একটা ফিনাইট ভার্ব আনতে চান, তাহলে আপনি একটা নতুন ক্লজ আনতে চান, তাহলে আপনাকে দ্যাটে রূপান্তর করতে হবে। সো এই যে ইন অর্ডার টু বা টু এর পরিবর্তে আপনি ইন অর্ডার দ্যাটও বলতে পারেন, তারপর আপনি নতুন ক্লজ নিয়ে আসতে পারবেন, তাহলে সেটা হয়ে যাবে একটা কমপ্লেক্স সেন্টেন্স। যেমন এটা, আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইন অর্ডার দ্যাট আই কুড বাই এ শার্ট, তো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা কিন্তু এতটা বেশি মানে জল ঘোলা করার কোনো দরকার নেই, ঠিক আছে? বইগুলাও কেন জানি এই মানে সহজ সহজ জিনিসগুলা, বেসিক জিনিসগুলা এইভাবে সহজ ভাবে না লিখে দুর্বোধ্য ভাষায় লেখা। ওকে ফাইন। সো এবার দেখেন হোয়েন, এটার নিয়মটা যদি আমরা দেখি, হোয়েন এবং হোয়ার, আচ্ছা দুইবার হোয়েন হয়ে গেছে, এটা হচ্ছে হোয়ার। তাহলে আমরা বুঝতেই পারছি হোয়েন দিয়ে আমরা কি রেফার করি বলেন তো? হোয়েন রেফার্স টু টাইম আর হোয়ার রেফার্স টু প্লেস। when I was a child, তাহলে এইটা কিন্তু একটা অতীতের সময়কে বর্ণনা করছে। আমি যখন একটা বাচ্চা ছিলাম, তারপরের অংশে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা
এই সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট করে এখানে ফুল স্টপ হয়ে যাচ্ছে, এরপরে আবার একটা সেন্টেন্স দেওয়া আছে, এটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। আই ওয়াজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, সো আপনাকে অবশ্যই এই জায়গাতে এই ক্রিকেটের বিষয়টা ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমি যখন একটা শিশু ছিলাম, তাহলে এই যে ফন্ড অফ ক্রিকেট, যেহেতু তার মানে আপনি কি ক্রিকেট খেলার কথা, তাই না? তাহলে অতীতকালের অভ্যাস ছিল, আমরা এটা ইউজ টু দিয়ে প্রকাশ করি। হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, আই ইউজ টু প্লে ক্রিকেট, আই ওয়াজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট। এটা বলেন তাহলে এবার, ডু ইউ নো ওয়্যার ড্যাশ। তাহলে এই জায়গাতে প্রেজেন্ট আছে, তুমি কি জানো কোথায়, কোথায় কি। এখন আপনি যে কোনো কিছু বলতে পারেন, আপনি এরা ফিউচার টেন্সও দিতে পারেন, আপনি পাস্ট টেন্সও দিতে পারেন, আপনি প্রেজেন্ট টেন্সও বলতে পারেন, আপনি বাংলা থেকে চিন্তা করেন। তুমি কি জানো কোথায় সে বসবাস করে, ওয়্যার হি লিভস, সো এটা প্রেজেন্টটা হবে। আপনি যদি বলেন ওয়্যার হি উইল গো, তুমি কি জানো সে কোথায় যাবে, এটা কিন্তু দেখেন ফিউচারে হয়ে গেল, ঠিক আছে। আর আপনি যদি বলেন হোয়ার হি ওয়েন্ট, সে কোথায় গিয়েছিল, তো এখানে আপনার কোনো ধরনের টেন্স নিয়ে ঝামেলা নেই, আপনাকে আগে বাংলাতে চিন্তা করতে হবে যে বাংলাতে এটা অর্থটা মিলছে কিনা। ওকে, আমার মনে হয় যে এটা আপনাদের খুব একটা সমস্যা হবে না। আমরা রিলেটিভ প্রোনাউন, সো রিলেটিভ প্রোনাউন হচ্ছে যে WH ওয়ার্ড যেগুলো আমরা বলি তার সাথে দ্যাটটা যুক্ত হবে। রিলেটিভ প্রোনাউনের মেইন বিষয়টা হচ্ছে তার অ্যান্টিসিডেন্টটা। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন কি করে, যেমন দ্য ম্যান ক্যান মেইনটেইন আ সাউন্ড হেলথ, তো সব ম্যান তো আর সাউন্ড হেলথ মেইনটেইন করতে পারে না, বজায় রাখতে পারে না, তাই না, একটা ফিট বডি। তাহলে কারা করতে পারে, আপনি বলতে পারেন দ্য ম্যান হু, আচ্ছা, যারা ফিজিক্যাল এক্সারসাইজ করে অথবা যারা হচ্ছে জিমে যায়, যারা হচ্ছে সঠিক ডায়েট প্ল্যান ফলো করে, তাহলে আপনি বলতে পারেন দ্য ম্যান হু ফলোস আ ডায়েট প্ল্যান ক্যান মেইনটেইন আ সাউন্ড হেলথ। তাহলে এই জায়গাতে হুটা কেন আমরা আনলাম বলেন তো, এই হুটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। ও কি করছে, ও এই দ্য ম্যানের সাথে এই যে ফলোস যে নতুন ভার্বটা আসলো এটাকে রিলেট করে দিচ্ছে, আর এটাকে বলে অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউনের আগের যে নাউন প্রোনাউনটা থাকে সেটাকে বলে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরের ভার্বটা দিতে হয়। যেমন ম্যান, এটা যদি প্লুরাল হইতো আমরা কিন্তু ফলোস দিতাম না, এসটা বাদ দিয়ে দিতাম। তো যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য কিন্তু আমরা এটার সাথে ফলোস এটা হচ্ছে দিয়েছি। তো দেখেন, মাই বাইসাইকেল হুইচ ড্যাশ ওয়াজ মাই ফেভারিট পারচেজ। তাহলে হুইচ, মাই বাইসাইকেল, যেটা, যেটা কি হয়েছে, তাই এখানে হুইচ রিলেটিভ, তার আগে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আপনাকে একটা নতুন ভার্ব দিতে হবে। মাই বাইসাইকেল, যেমন আমার একটা সাইকেল ছিল, সাইকেলটা চুরি হয়ে গেছিল, যেটা আমার খুবই পছন্দের ছিল। সো মাই বাইসাইকেল হুইচ ওয়াজ স্টোলেন, ঠিক আছে, ওয়াজ মাই ফেভারিট পারচেজ। সো রিলেটিভ প্রোনাউন দিয়েও কিন্তু আপনাদের প্রশ্ন আসে, এবং এটা অবশ্য বিগত 2-3 বছর একটু কম আসছে, তার আগের বছরগুলোতে দেখবেন যে অনেক প্রশ্ন রিলেটিভ প্রোনাউনে ছিল। আচ্ছা, আপনার সোফার এতটুকু পর্যন্ত কি বুঝেছেন, রিলেটিভ প্রোনাউন পর্যন্ত? তানজিলা বলছেন ওয়াজ লস্ট, হ্যাঁ, হুইচ ওয়াজ লস্ট এটা দেওয়া যাবে, হুইচ ওয়াজ লস্ট। তবে লস্ট মানে হচ্ছে হারিয়ে ফেলা, আর এটা চুরি হওয়া, দুইটাই হবে। আচ্ছা, এবার আমরা কয়েকটা দেখি যে আমাদের ভার্ব প্লাস আইএনজি আমরা কোথায় কোথায় ব্যবহার করব। দেখেন, উড ইউ মাইন্ড, ওয়াইল, বাই প্লাস জেরান্ড, অথবা এখানে আবার আরো আছে, যেমন উইথআউট প্লাস জেরান্ড। জেরান্ড মানে আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সেটা উইল ফাংশন অ্যাজ আ নাউন। তাহলে আই এম ভেরি থার্স্টি, আমি খুবই তৃষ্ণার্থ। উড ইউ মাইন্ড, মাথায় রাখবেন, উড ইউ মাইন্ড যদি এক্সপ্রেশনটা আসে সেক্ষেত্রে অবশ্যই তারপরে যে ভার্বটা সেটাকে আপনি আইএনজি দিতে হবে। তাহলে আপনি যেহেতু তৃষ্ণার্থ এই কথাটা বলেছে, তাহলে আমাদের কিন্তু এইটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু একটা দিতে হবে। দেখি তো, দেন উড ইউ মাইন্ড, যেন আগে আমি এটা লিখে দিই, তাহলে ততক্ষণ আপনারা প্রথমটা বলতে থাকেন। ওয়াইল
আচ্ছা, সো হ্যাঁ, অনেকে উত্তর দিচ্ছে। তানজিলা ফ্রেন্ড বলছেন যে উড ইউ মাইন্ড গিভিং মি আ গ্লাস অফ ওয়াটার। হ্যাঁ, বেশ ভালো হয়েছে। তাহলে এটা যেহেতু একটা ইন্টারোগেটিভ এক্সপ্রেশন বোঝাচ্ছে, হ্যাঁ, অবশ্যই এখানে লাস্টে আমাদের নোট অফ ইন্টারোগেশন থাকতে হবে। সো নুসরাত জাহান বলছেন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এই যে নুসরাত জাহান এখানে ভুল করে ফেললেন, কারণ কি উড ইউ মাইন্ডের পরে বললাম না এখানে আমাদের কি করতে হবে, আমাদের এখানে ভার্ব প্লাস আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। সুরায়া কবির বলছেন গিভিং মি আ গ্লাস অফ ওয়াটার। হ্যাঁ, কিন্তু ওই যে লাস্টে আপনাদের কোয়েশ্চেন মার্ক অ্যাড করতে হবে, যদি এটা প্রশ্নতে থাকার কথা। যদি না থাকে আপনাদের অবশ্যই কোয়েশ্চেন মার্কটা দিতে হবে। উড ইউ মাইন্ড গিভিং মি আ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, আশা করছি উড ইউ মাইন্ড আমাদের মনে থাকবে। এখন দেখেন হোয়াইল, হোয়াইলের অর্থ হচ্ছে যখন। সো হোয়াইলের পরে দুইটা জিনিস করা যায়, আপনি সরাসরি ভার্বের আইএনজিও দিতে পারেন, আবার যদি আপনি এখানে ক্লজ দিতে চান, মানে সাবজেক্ট অ্যাড করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিতে হবে। তাহলে আপনাকে ওয়াজ বা ওয়্যার তার সাথে আইএনজি দিতে হবে। আমি ক্লিয়ার করছি, যেমন আই স এ স্নেক, আমি একটা সাপ দেখেছিলাম, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন। তাহলে এইটা হবে একটা সিম্পল সেন্টেন্স, কিন্তু আপনি যদি কমপ্লেক্স করতে চান তাহলে বলতে হবে আই স আ স্নেক হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন। মানে মেইন কথা হচ্ছে আমাদের মেইন ভার্বটা অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি থাকবে। তো যদি আপনি এটাকে ক্লজ করতে চান তাহলে আই ওয়াজ ওয়াকিং বলবেন, আর যদি আপনি এইটুকু শুধু বাদ দিয়ে দেন, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল, আই স আ স্নেক হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন। তাহলে হোয়াইলের নিয়ম দুইটা, হোয়াইলে করে সরাসরি ভার্বের আইএনজি ব্যবহার করা যায়, না হলে সাবজেক্ট যুক্ত করে বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি। আশা করছি হোয়াইল বোঝা গেছে। এবার দেখেন আমাদের দুইটা আছে, বাই প্লাস জিরান্ড। এটা দিয়ে বোঝায় মাধ্যম, যেমন বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের মাধ্যমে, ই উইল প্রসপার ইন লাইফ, ই উইল সাকসিড ইন লাইফ। ঠিক আছে, আর উইথআউট এটা ঠিক ওটার অপোজিট, তাহলে আপনাকে নেগেটিভ দিতে হবে। উইদাউট ওয়ার্কিং হার্ড, তাহলে কঠোর পরিশ্রম ছাড়া, ইউ উইল নট সাকসিড ইন লাইফ। তো এটা এত বেশি কঠিন না, আপনারা আশা করছি এটা পারবেন। আচ্ছা, এইবার আমরা একটা, আজকের ক্লাস আমরা এটার মাধ্যমে শেষ করব, কারণ আমাদের কমপ্লেইনিং সেন্টেন্সের নিয়ম আর যেগুলো আছে তার সাথে আমাদের বোর্ড প্র্যাকটিস, আমরা আগামী ক্লাসে, মানে আগামী শনিবার যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা হচ্ছে বোর্ড প্র্যাকটিস সহ এখানে নিয়ে আসবো আর কি। পুরো একটা বা দুইটা বোর্ড আমরা এখানে প্র্যাকটিস করে করে দেখবো। তো এইটা একটু দেখেন, এটা কিন্তু আমাদের শুধুমাত্র কমপ্লেইনিং সেন্টেন্সে না। আচ্ছা, এখানে আমাদের টাইটেলটা প্রত্যেকটা স্লাইডেই চলে এসেছে কন্ডিশনাল সেন্টেন্স, এটা আপনারা একটু ঠিক করে নিন। হ্যাঁ, এটা হচ্ছে কমপ্লেইনিং সেন্টেন্সেস। সো অ্যাজ ইফ, অ্যাজ দো, আই উইশ, আই ফ্যান্সি, উড দ্যাট, এই প্রত্যেকটার ক্ষেত্রে যেটা কমন জিনিস বলি, এই প্রত্যেকটাই হচ্ছে ইমপ্রবাবল, মানে এগুলো সম্ভব না। এটা হচ্ছে ইম্পসিবল পাস্ট বুঝাইতে পারে, অথবা কোনো অসম্ভব ইচ্ছার কথা বুঝাইতে পারে। যেমন সাব্বির খান ইজ আ কোয়াক, এই কোয়াক মানে হচ্ছে হাতুড়ি ডাক্তার। ওই যে গ্রামে থাকে না, ঠিক আছে, কোনো তাদের প্রফেশনাল ট্রেনিং নেই, কোনো হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে তারা ডাক্তার হয়ে গেছে। তো সাব্বির খান হচ্ছে একজন হাতুড়ি ডাক্তার। হি বিহেভস, সে এমন ভাব নেয়, সে এমন ব্যবহার করে, অ্যাজ দো, এই অ্যাজ ইফ অ্যাজ দো মানে হচ্ছে যেন। এই যেন কোন যেন জানেন? এই যেন, যেন কিন্তু দুই প্রকার আছে। একটা হচ্ছে অনেক পড়াশোনা করো, যেন ঢাকা ভার্সিটির চান্স পাও, এটা একটা যেন। আর একটা যেন হচ্ছে এত পড়াশোনা করছো যেন চান্স পেয়ে যাবা, এই যেনটা হচ্ছে পিঞ্চ মারা যেন, বুঝছেন, চিমটি কাটা। সো এটা হলো চিমটি কাটা যেন। এই যেন যদি হয় সেক্ষেত্রে আপনাদের নিয়মটা বলি, নিয়মটা মাথায় রাখবেন। এরপরে বি ভার্ব দিতে গেলে, সো এখানে লিখে দিচ্ছি, বি ভার্ব ইট শুড অলওয়েজ বি ওয়্যার, সেটা যে কোনো সাবজেক্ট, যে কোনো নাম্বার হোক। যেমন আয়ের সাথে তো ওয়াজ হওয়ার কথা, হির সাথে তো ওয়াজ হওয়ার কথা, কিন্তু ওয়াজ হবে না, সবকিছুর সাথে আপনাকে ওয়্যার দিতে হবে। আর যদি আপনি মেইন ভার্ব নিতে চান, মানে প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্বের ক্ষেত্রে আপনাকে পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, সো V2। আর যদি অলরেডি এক্সিস্টিং যে ক্লজটা আছে সেটা যদি আপনার প্রেজেন্ট না থেকে পাস্টে থাকে, সেটা আপনাকে হ্যাড প্লাস V3 করতে হবে। এটা আমরা অলরেডি সবাই জানি যে আগের অংশে যদি পাস্ট থাকে, V2 থাকে, পরের অংশে হ্যাড প্লাস V3 করতে হয়। এখন দেখেন, হি বিহেভস অ্যাজ দো, সেমন ভাব নাই যেন হি। এখন আমি যদি বি ভার্ব দিতে চাই যে এমন ভাব নেই সেজন্য MBBS ডাক্তার, তাহলে এখন আপনি কি দিবেন? হি ওয়াজ? মোটেও না, আমরা এখানে দিতে হবে হি ওয়্যার অ্যান
MBBS ডক, ডক মানে ডাক্তার। আপনারা যারা আমাদের আর্টিকেল একদম প্রথম যে ক্লাসটা হয়েছিল আর্টিকেলের সেটা করেছেন, জানেন এখানে কেন এম একটা কনসোনেন্ট হওয়ার পরেও এন হলো। কারণ আমরা শিখেছিলাম যেটা কনসোনেন্ট লেটার হোক ওর সাউন্ডটা দ্যাট ইজ হোয়াট কাউন্টস ম্যাটার্স, ঠিক আছে। এম বলতে গেলে প্রথমে ভাওয়েল সাউন্ড এ চলে আসে, দ্যাটস ওয়াই এখানে আমরা এন MBBS ডাক্তার বলছি। তাহলে হি এর সাথে ওয়ার্ড দিলাম আমরা, ঠিক আছে। কিভাবে আই উইশ, এটা কি এটা অবাস্তব চিন্তা, অবাস্তব একটা ইচ্ছা প্রকাশ করবে। যেমন আমরা বলি আই উইশ আই ওয়্যার বার্ড, আই উইশ I were the Prime Minister of Bangladesh. So এই যে আমরা বলেছি এখানে যা আসবে বিভার মানে আপনাকে ওয়ার্ড দিতে হবে। My childhood was full of happiness. হ্যাঁ, একদম হাসি খুশি ছিল আমার শৈশব। Would that, এই would that থাকা মানেও কি বলেন তো? এই যে দেখেন আই ফ্যান্সি পরে would that দিয়ে আপনি প্রকাশ করছেন যে যদি এমন হতো, তাহলে would that I could go back to my childhood. সেটা দিনাজপুর বোর্ড 2024-এর প্রশ্ন। এখান থেকে কিন্তু আপনাদের একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আছে। আপনাকে এই নিয়মটা বুঝেছেন? অ্যাজ ইফ, অ্যাজ দো, আই উইশ, আই ফ্যান্সি, উড দ্যাট, এইগুলোর ক্ষেত্রে আমরা কি করব? তাহলে বি ভার্বের ক্ষেত্রে আমরা অবশ্যই যে কোনো সাবজেক্ট যে কোনো পার্সনে আমরা ওয়্যার ব্যবহার করব। আর যদি মেইন ভার্ব ব্যবহার করতে হয়, আগের অংশে পাস্ট থাকলে পরের অংশে পাস্ট পারফেক্ট, আর আগের অংশে প্রেজেন্ট থাকলে পরের অংশে পাস্ট ইনফিনিট। দ্যাটস অল। আচ্ছা, সোরা কবির লিখছেন উড দ্যাট আই কুড গো ব্যাক ইন টাইম। ভেরি গুড। আই উইশ আই ওয়ার এ কুইন। শখের তো কমতি নাই। জন্মেছেন বাংলাদেশে আবার হবেন কুইন? না, হতে পারেন, কুইন কেন হবে না? প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে কি প্রিন্সেস, তাই না? তো প্রিন্সেসরা তো বড় হলে যখন মসনদে বসবে রাজার বউ হলে তো কুইনই হবে, ঠিক আছে। আচ্ছা, এই তো পারফেক্টলি ক্লিয়ার। ফাইন। সো আমরা আজকে ক্লাসটা তাহলে এখানে শেষ করতে পারি। ইট ওয়াজ গ্রেট। আজকে ক্লাসে আপনারা অনেকে ইন্টারঅ্যাক্ট করেছেন। আসলে আপনার ইন্টারাকশনটা আমাদের ক্লাসকে প্রাণবন্ত করার জন্য খুব হেল্প করে। আমি আশা করব আগামী যে ক্লাসটা হবে, এবং শুধু ইংরেজি ক্লাস বলেই কথা না, আপনারা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করেছেন আপনাদের আইসিটি ক্লাস কিন্তু আমরা ডাবল করেছি, আপনাদের বাংলা ক্লাস তো আমরা ইনশাল্লাহ সামনে থেকে ডাবল বাংলা ক্লাস হবে আপনাদের। ইংরেজি ক্লাস তো কিন্তু আমাদের এই সপ্তাহ থেকে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারে এটাও শুরু হবে। তো আপনারা নেক্সট ইনস্টিটিউটের সাথে থাকবেন, অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আমাদের কথা। আপনাদের যত বেশি আমরা অংশগ্রহণ পাবো, আমরা কিন্তু আরো নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবো। সো আশা করছি আজকের ক্লাস আপনাদের জন্য, হ্যাঁ, সুরায়া কবির এটা পারফেক্টলি ফাইন একটা সেন্টেন্স, এটা হবে অবশ্যই, ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।